আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি ডাক্তার কামরুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুরে কর্মরত আছি। আজকে অ্যাক্সিস স্কুলের মাধ্যমে আমি একটা প্রেজেন্টেশন দেব, সেটার শিরোনাম হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার প্রেজেন্টেশন। প্রথমেই ইন্ট্রোডাকশনে আমি কিছু প্রিলিমিনারি কথা বলে নিতে চাচ্ছি, যেগুলো আমার এই প্রেজেন্টেশনটা বুঝতে সুবিধা করবে আর কি। Myopathy is a general term referring to any disease that affects the muscle that control voluntary movements in the body. মায়োপ্যাথি হচ্ছে এমন একটা টার্ম যেটা নাকি জেনারেলি বোঝা যায় যে ভলান্টারি মাসল যেগুলো আছে সেগুলোকে অ্যাফেক্ট করবে। সোজা কথায় মাসলের ডিজিজই হচ্ছে মায়োপ্যাথি। দ্বিতীয় কথা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। Muscular dystrophy is a group of diseases that cause progressive weakness and loss of muscle mass. তার মানে মায়োপ্যাথিরই একটা পার্ট হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, a group of disease বিভিন্ন কারণে হেটেরোজেনাস আর অরিজিন, যেখানে প্রোগ্রেসিভলি মাসল উইকনেস হয় এবং মাসল মাস লস হতে থাকে। আর নিউরোপ্যাথি হচ্ছে ইজ ড্যামেজ অর ডিসফাংশন অফ ওয়ান অর মোর নার্ভস দ্যাট টিপিক্যালি রেজাল্টস ইন নামনেস, টিংলিং, muscle weakness and pain in the affected area. তাহলে এই তিনটা জিনিস আমরা যদি সহজ কথায় বুঝি, সেটা হচ্ছে মায়োপ্যাথি হচ্ছে মাসল ডিসঅর্ডার, নিউরোপ্যাথি হচ্ছে নার্ভের ডিসঅর্ডার, আর মাসকুলার ডিস্ট্রফি এটা হচ্ছে মায়োপ্যাথির একটা পার্ট। নিউরোপ্যাথিতে একটা বা একাধিক নার্ভ একসাথে ড্যামেজ হতে পারে, আর মায়োপ্যাথিতে এক গ্রুপ অফ মাসল এফেক্টেড হয়। এবার আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখি মাসল ডিসঅর্ডারগুলো কি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা নেই। এটাকে ক্লাসিফিকেশনও বলা যাবে, অথবা আমরা যদি বলি যে মাসল ডিসঅর্ডারগুলো কি সেগুলো আমরা জানতে চাই, তাহলে আমরা এই হেডিংগুলোতে বলতে পারবো। এক নম্বর হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, 2 নম্বর হচ্ছে মেটাবলিক মায়োপ্যাথি, 3 এন্ডোক্রাইন মায়োপ্যাথি, 4 কনজেনিটাল মায়োপ্যাথি, 5 ইনফ্লামেটরি মায়োপ্যাথি। তার মানে মাসলের যত সব ডিসঅর্ডার আছে সেগুলোকে আমরা এই 5টা ভাগে বড় ভাগে ভাগ করতে পারি। তাহলে আজকে আমরা মাসকুলার ডিস্ট্রফি নিয়ে আলাপ করবো, এবং মাসকুলার ডিস্ট্রফির সবগুলোতে আমরা যাব না, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ক্লিনিক্যালি পাই সেটা নিয়েই আমরা আলোচনা করব। এখন এই যে মাসল ডিসঅর্ডারগুলো আছে এইগুলোর একটু এক্সাম্পল আমরা দেখি, যাতে আমরা বুঝতে পারি, কারণ এইসব কথাগুলো মাঝে মাঝে আমরা পাবো অন্য পড়াতে, তাহলে আমাদের সেগুলো বুঝতে সুবিধা হবে। এই যে মাসকুলার ডিস্ট্রফি এর উদাহরণগুলোর মধ্যে হচ্ছে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, বেকার মাসকুলার ডিস্ট্রফি, ফ্যাসিওস্ক্যাপুলোহিউমেরাল ডিস্ট্রফি, লিম্ব কার্ডাল মাসকুলার ডিস্ট্রফি, কনজেনিটাল মাসকুলার ডিস্ট্রফি। এই 5টার মধ্যে যেটা 1 নম্বর ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, যেটাকে আমি ভায়োলেট কালার দিয়ে হাইলাইট করেছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আজকের ডিসকাশন আমাদের এই ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, যেটাকে আমরা সংক্ষেপে ডিএমডি বলি, সেটার মধ্যে সীমাবদ্ধ আমরা থাকব। মেটাবলিক মায়োপ্যাথির উদাহরণগুলো হচ্ছে পিরিয়ডিক প্যারালাইসিস, গ্লাইকোজেনেসিস, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, ভিটামিন ই ডেফিসিয়েন্সি মায়োপ্যাথি, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এগুলো হচ্ছে মেটাবলিক মায়োপ্যাথির এক্সাম্পল। এন্ডোক্রাইন মায়োপ্যাথির মধ্যে হচ্ছে থাইরয়েড মায়োপ্যাথি, হাইপার প্যারাথাইরয়েডিজম, স্টেরয়েড ইনডিউসড মায়োপ্যাথি। এই এন্ডোক্রাইন মায়োপ্যাথি ইজ কোয়াইট কমন, স্পেশালি হাইপার আর হাইপোথাইরয়েডিজম, এটা কমন। আমরা অনেক সময় হাইপোথাইরয়েড পেশেন্টকে দেখি যে লেথার্জি, উইক, নড়তে পারছে না, এই টাইপের আর কি। সুতরাং এই এন্ডোক্রাইন মায়োপ্যাথি কিন্তু আমরা ক্লিনিক্যালি পাই, অনেক পাই। স্টেরয়েড ইনডিউসড মায়োপ্যাথি মানে হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত স্টেরয়েড দিই, কিছু কিছু ডিজিজ আছে দেওয়া লাগে, যেমন নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু আমরা অনেক দিন যাবত স্টেরয়েড দিই, সেই ক্ষেত্রে কিন্তু মায়োপ্যাথি মাসকুলার উইকনেস হতে পারে। সুতরাং এন্ডোক্রাইন মায়োপ্যাথি কোয়াইট কমন ইন ক্লিনিক্যাল সেটিংস, যদিও আজকের ডিসকাশনের বিষয় না, কিন্তু দুটাকে আমি হাইলাইট করেছি যেহেতু এগুলো বেশি আমরা দেখি। কনজেনিটাল মায়োপ্যাথির উদাহরণ হচ্ছে সেন্ট্রাল কোর ডিজিজ, নেমালিন রড মায়োপ্যাথি, মায়োটিবিউলার মায়োপ্যাথি। সব হয়তো আমাদের মনে রাখা সম্ভব হবে না এই আন্ডারগ্রেড লেভেলে, বা মনে রাখবো না, কিন্তু ব্রড ক্লাসিফিকেশনটা সুবিধার জন্য মনে রাখবো। ইনফ্লামেটরি মায়োপ্যাথির মধ্যে
পলিওমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, এই দুইটাও হাইলাইটেড করা, কারণ এই দুইটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য প্রয়োজন এবং এগুলো কিন্তু পাওয়া যায় ক্লিনিক্যালি। এবার আমরা আসি ডুশেন মাসকুলার ডিস্ট্রফি। আজকের আমাদের মূল আলোচনার যে বিষয়টা, যেটাকে আমরা সংক্ষেপে ডিএমডি বলে থাকি, এটা নিয়ে বিশদ আলোচনা এখন আমরা করব। আমি ধীরে ধীরে যাই যাতে সবাই জিনিসটা বুঝতে পারে। ডুশেন মাসকুলার ডিস্ট্রফি or DMD is the most common form of neuromuscular disorder. এখানে একটা কথা আমি বলি, মাসল ডিসঅর্ডারে টু সাম এক্সটেন্ট নার্ভ এফেক্টেড হয়, নার্ভ বা নিউরোপ্যাথিতে মাসল এফেক্টেড হয়, যার কারণে অনেক ক্ষেত্রে আমরা নিউরোমাসকুলার ডিসঅর্ডার এই কথাটা ইউজ করি। হ্যাঁ, যখনই কোনো নার্ভ এফেক্টেড হয় সে মাসলকে এফেক্ট করে, এই কারণে নিউরোমাসকুলার ডিসঅর্ডার বলা হয়। যদিও ডুশেন মাসকুলার ডিস্ট্রফি ইজ পিওরলি মাসকুলার ফেনোমেনা, তারপরেও এটাকে নিউরোমাসকুলার ডিসঅর্ডার হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু আমরা মনে রাখবো, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি প্রাইমারিলি is a muscle disorder. Okay, next incidence is 1 in 3600 male birth. এখানে দেখা গেল যে 3600 মেল বার্থে একজন হয়, মেল বার্থ। আবার বলছি মেল বার্থ, তার মানে হচ্ছে যে এই কথাটা মনে রাখতে হবে যে মেলস আর সাফারার, মেলস আর সাফারার। তাহলে এটা একটা জেনেটিক কথা আমাদের মাথায় ঢুকে যাবে এখনই, মেলস আর সাফারার। যেহেতু প্রক্সিমাল মাসলস আর ইউজুয়ালি এফেক্টেড, তার মানে ডুশেন মাসকুলার ডিস্ট্রফিতে বা যে কোনো মাসকুলার ডিস্ট্রফিতে প্রক্সিমাল মাসল এফেক্টেড হয়। প্রক্সিমাল বলতে আমি কীভাবে বোঝাবো, আমি যদি আমার মানে আপার লিম্বটা ধরি, তাহলে আমার এফেক্টেড মাসলটা হবে হচ্ছে আর্ম, ফোর আর্ম না, আর্মটাই ইউজুয়ালি এফেক্টেড হবে, ফোর আর্ম কম হবে। বোঝাইতে গেলে এইভাবে বোঝাইতে হবে। আর যদি আমি লোয়ার লিম্ব ধরি, তাহলে আমার ওয়েস্ট এবং থাই মাসলগুলো এফেক্টেড হবে, রাদার কাফ মাসল। কাফ মাসলে তার সাইন আসবে, কিন্তু এফেক্ট করবে হচ্ছে প্রক্সিমাল মাসলগুলোতে। ঠিক আছে, এবার জেনেটিক্স, যেহেতু আমি বলেছি মেল আর সাফারার, সুতরাং এখানে জেনেটিক্সের একটা ব্যাপার আছে। ইট ইজ এ জেনেটিক ডিজিজ। ডিএমডি ইজ এ জেনেটিক ডিজিজ। মোড অফ ইনহেরিটেন্স ইজ X-linked recessive trait or X-linked recessive disease আমরা বলতে পারি, যেটাকে আমরা কি বলি, মামা ভাগ্না ডিজিজও বলি। আমি অনেক সময় মজা করে বলি মামা ভাগ্না ডিজিজ। মামার থাকলে ভাগনার হওয়ার সম্ভাবনা আছে, মেলে এটা ট্রান্সমিট করে, তার মানে ম্যাটার্নাল সাইড থেকে এটা আসবে। সুতরাং এই রোগে যদি আমরা কখনো সাসপেক্ট করি, তাহলে ম্যাটার্নাল আঙ্কেলের হিস্ট্রিগুলো আমাদের নিতে হবে, ম্যাটার্নাল যে লাইনটা আছে সেখানে নিতে হবে। ডিফেক্টটা কোথায় জেনেটিক্সে? ডিফেক্ট হচ্ছে মিউটেশন অফ দ্য জিন অ্যাট XP21। এটার মানে হচ্ছে এক্স মানে এক্স ক্রোমোজোম, যেহেতু এক্স লিঙ্ক ডিসঅর্ডার, পি মানে শর্ট আর্ম অফ ক্রোমোজোম, 2 ব্যান্ড 1 সাব ব্যান্ড। জেনেটিক্সে এইভাবে পড়তে হয়। এক্স মানে হচ্ছে এক্স ক্রোমোজোম, পি মানে হচ্ছে শর্ট আর্ম, তাহলে লং আর্ম হচ্ছে কিউ। তাহলে এক্স ক্রোমোজোমের শর্ট আর্মের 2 নম্বর ব্যান্ডের 1 নম্বর সাব ব্যান্ড যেখানে, সেখানে একটা জিন মিউটেশন হয়। মেলস আর সাফারার বাট ফিমেলস আর ক্যারিয়ার। ওই যে ওই কথাটাই বললাম যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার যেগুলো আছে সেখানে সাধারণত মেলস আর সাফারার আর ফিমেলস আর ক্যারিয়ার, এই কথাটা এতক্ষণে চলে আসলো। এক্সেপশন টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম আমরা জানি একটা জেনেটিক ডিসঅর্ডার যেখানে XO থাকে, একটা X থাকে। সুতরাং টার্নার সিনড্রোম ফিমেল এক্সপ্রেশন হলেও টার্নাররা কিন্তু এই ডিএমডিতে বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফিতে ভুগতে পারে, যদিও সে ফেনোটাইপিক্যালি ফিমেল, সেক্ষেত্রেও সে ভুগতে পারে ডিএমডিতে। এটা হচ্ছে মোড অফ ইনহেরিটেন্স, একটা জেনারেল একটা ছবি দেওয়া হলো X-linked recessive ডিসঅর্ডারে কিভাবে হয়। এখানে আমরা দেখাচ্ছি যে আনএফেক্টেড ফাদার, ক্যারিয়ার মাদার, ফিমেলরা অলওয়েজ ক্যারিয়ার হয় এই X-linked recessive ডিসঅর্ডারে, সুতরাং ফিমেল ক্যারিয়ার। এবং তাকে দেখানো হয়েছে কি, এই যে ক্যারিয়ার, হাফ হচ্ছে হোয়াইট, হাফ হচ্ছে ব্লু, ক্যারিয়ার মাদার, ক্যারিয়ার। আর মেল হচ্ছে আনএফেক্টেড, পুরো ডার্ক করে দেওয়া হয়েছে নীল দিয়ে। এবং মেলের যেই ক্রোমোজোম আছে XY, ফিমেলের হচ্ছে XX। এক্স এর মধ্যে এটা হচ্ছে আনএফেক্টেড, আর ক্যারিয়ার যে তার XX, তার এটা হচ্ছে এই X ক্রোমোজোমটা হচ্ছে আনএফেক্টেড। আর অ্যাফেক্টেড ক্রোমোজোমটাকে আমরা এই যে লাইট কালার দিয়ে ডিনোট করছি। এবার আমরা দেখি এই দুইটা, তার মানে আনএফেক্টেড এবং
ক্যারিয়ার মাদারের ম্যাটিংয়ের ফলে 4টা পসিবিলিটি হতে পারে, 4টা সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, সম্ভাবনা হচ্ছে 25% আনএফেক্টেড সন, 25% unaffected daughter, 25% carrier daughter, and 25% affected son. তার মানে হচ্ছে যে দিস আর দ্য প্রবাবিলিটিস। ব্যাপারটা এরকম না যে 4টা ছেলে 4জনই হতে হবে, 4জনের মধ্যে 2টা ছেলে মেয়ে ভালো থাকবে, একজন ক্যারিয়ার হবে, একজন ডিজিজড হবে। ব্যাপারটা এরকম না। ইন ইচ প্রেগনেন্সি চান্স ইজ 25% of normal son, 25% of normal girl, 25% of carrier daughter, and 25% of affected son. ব্যাপারটা হচ্ছে এরকম যে 4টা বাচ্চা হলো, 4টাই কিন্তু ছেলে হয় 4টা এফেক্টেড হতে পারে, 4টা মেয়ে হলো 4টাই ক্যারিয়ার হতে পারে, আবার 4টা মেয়ের মধ্যে 4টাই দেখা গেল আনএফেক্টেড ডটার হতে পারে, 4টা ছেলে এফেক্টেড থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, চান্স হচ্ছে 25% এরকম ভাবে। সুতরাং যে এইরকম যদি একটা ফাদার মাদার হয় তাহলে তাদের মধ্যে 50%ই থাকবে ভালো, আর 50%-এর মধ্যে একজন ডিজিজ থাকবে, একজন ক্যারিয়ার থাকবে। এটা হচ্ছে সম্ভাবনা। তারপরে স্লাইডে যাচ্ছি। পেডিগ্রি, এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য লাগে, তারপর আমি বোঝাচ্ছি। এই যেই সাইনটা স্কোয়ার দেখাচ্ছে এটা হচ্ছে মেল, আর রাউন্ড যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফিমেল। এখন এই সাইনটা হচ্ছে ম্যাটিং সাইন, তার মানে হচ্ছে একটা ফিমেল একটা মেল, এর মধ্যে ম্যাটিং হওয়ার পর দেখা গেল কি তাদের ইস্যুটা হচ্ছে 3টা ছেলে মেয়ে হলো, তার মধ্যে 2টা মেয়ে একটা ছেলে। তাহলে এর মধ্যে একটা ছেলে সে হয়ে গেল ডিজিজড। এখানে লেখা আছে সেকেন্ড ইস্যু এফেক্টেড, নন কনসিগুইনিয়াস প্যারেন্টস, ফার্স্ট অ্যান্ড থার্ড ইস্যু ওয়েল অ্যান্ড অ্যালাইভ, নো হিস্ট্রি অফ অ্যাবর্শন মিসক্যারেজ, ইনিসিভস ডেথ, নো হিস্ট্রি অফ ম্যাটার্নাল আঙ্কেল এফেক্টেড। এটার মধ্যে কি বুঝাইলো? তার মানে হচ্ছে যে ম্যাটার্নাল আঙ্কেল যদি নাও এফেক্টেড এই হিস্ট্রি থাকে, তারপরে এরকম একটা কেস হতে পারে, এটাকে বলা হয় নিউ মিউটেশন। ঠিক আছে, এটা আন্ডার গ্রাডের অত বোঝার দরকার নেই, আমি স্কিপ করে যাচ্ছি। এবার আমরা একটু প্যাথোজেনেসিসটা দেখি কিভাবে রোগটা হয়। ডিউ টু মিউটেশন অফ জিন অন এক্স ক্রোমোজোম, there is deficient production of muscle cytoskeleton protein dystrophin, which causes progressive weakness of the muscle. আচ্ছা, এটাকে আমি একটু বাংলায় বুঝাই। এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের মধ্যে একটা মিউটেশন হয়, সেই মিউটেশনের ফলে ডিস্ট্রফিন নামে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা ডেফিশিয়েন্ট প্রোডাকশন, মানে প্রোডাকশন হবেই না, নীল। ডেফিশিয়েন্ট প্রোডাকশন মানে হচ্ছে প্রোডাকশন হবে না, ডিফেক্টিভ প্রোডাকশন না, কিন্তু এটা ডেফিশিয়েন্ট প্রোডাকশন। তার মানে ডিস্ট্রফিন নামে একটা প্রোটিন যেটা নাকি মাসলের সাইটোস্কেলেটন, মাসল যে সেলটা যেটাকে আমরা মায়োসাইট বলি, তার মধ্যে যে সাইটোস্কেলেটন আছে সেখানে অনেক ধরনের প্রোটিন থাকে যেটা নাকি ভেতরে অর্গানেলসগুলোকে ধরে রাখে, তার একটার নাম হচ্ছে ডিস্ট্রফিন। এই ডিস্ট্রফিনটা প্রোডাকশন বন্ধ হয়ে যায় এক্স ক্রোমোজোমের যে জিনটা আছে, জিনের মিউটেশনের কারণে। যখনই এই ডিস্ট্রফিনটা তৈরি হয় না, তখন এটা আস্তে আস্তে ডিএমডির দিকে চলে যায় এবং প্রোগ্রেসিভ মাসল উইকনেস হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। প্যাথোজেনেসিস বলতে এতটুকু, মানে হচ্ছে যে এক্স ক্রোমোজোমের একটা মিউটেশন XP21 ব্যান্ডে একটা মিউটেশনের কারণে ডিস্ট্রফিন নামে একটা প্রোটিন তৈরি হয় না, এবং এই প্রোটিন তৈরি না হওয়ার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের ডিএমডি বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফি। এবার আসি আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি। যেহেতু এটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, তার মানে হচ্ছে যে একটা জেনেটিক ডিজিজ, সুতরাং সেটা অ্যাট বার্থে প্রেজেন্ট করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এইটার ক্ষেত্রে, এই ডিএমডির ক্ষেত্রে কিন্তু চাইল্ড ইজ নর্মাল অ্যাট বার্থ অর আর্লি ইনফ্যান্সি, তার মানে জন্মের পরে তার কিছু হয় না। এবং আর্লি ইনফ্যান্সি বলতে আমরা বোঝাই হচ্ছে 0 to 6 months। ইনফ্যান্সি পিরিয়ডটা হচ্ছে 1 বছর, আর্লি ইনফ্যান্সি হচ্ছে 0 to 6 months। এই মধ্যে সাধারণত কোনো ধরনের খুব বেশি রকমের ম্যানিফেস্টেশন আমরা দেখি না, জন্মের পরে নর্মাল থাকে। তারপরে যেটা আমরা বলতে চাই, যদি আমরা লক্ষ্য করি, আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন ইজ পুয়ার নেক কন্ট্রোল। আমরা জানি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি আমরা পড়ি, নেক কন্ট্রোল অ্যাচিভ হওয়া শুরু হয় 3rd month অফ এজ, 3 মাস বয়সে শুরু হয় এবং 3, 4, 5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে হবে। এরপরেও যদি নেক কন্ট্রোল না হয় তাহলে সেটাকে আমরা বলবো মানে ডিলে ইন নেক কন্ট্রোল, ডেভেলপমেন্টাল ডিলে। এই পেশেন্টগুলোর দেখা যায় যে
আর্লিয়েস্ট যদি ম্যানিফেস্টেশন আমরা দেখি যে পুয়ার নেক কন্ট্রোল, তার মানে নেক কন্ট্রোলটা একটু ডিলেইড, নেক কন্ট্রোল হবে, ডিলেইড হবে। যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রিটা নেই তাহলে কেয়ার গিভার বা মা বলবেন যে হ্যাঁ তার হাড় শক্ত হয়েছিল একটু দেরিতে। আচ্ছা, হিস্ট্রি অফ ডিলেড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, যে কথাটা আমরা বললাম যে ডিলেড মাইলস্টোনের মধ্যে মোটর ডেভেলপমেন্ট যেটা সেটা ডিলেইড হবে। কোনটা? নেক কন্ট্রোল দেরিতে হবে, বসতে শিখবে দেরিতে, হামাগুড়ি দেরিতে দিবে, দাঁড়াতে শিখবে দেরিতে, হ্যাঁ হাঁটতে শিখবে দেরিতে। এই হিস্ট্রিগুলো কিন্তু আমরা পাবো যদি সাসপেক্ট করি যে এই পেশেন্টটা ডিএমডি। আদার ক্লিনিক্যাল ফিচার্স ইউজুয়ালি অ্যাপিয়ার বাই 3 ইয়ার্স অফ এজ। এই 3 বছরের আগে সাধারণত এগুলো আমাদের কাছে খুব কম আসে, খুবই কম। যত বেশি সিভিয়ার তত আগে আসে। সেই যে সিমটমসগুলো আছে সেগুলো কি? ফ্রিকোয়েন্ট ফল, ট্রাবল ইন রানিং, ডিফিকাল্টিস ইন ক্লাইম্বিং আপ স্টেয়ার্স, ডিফিকাল্টিস ইন রাইজিং ফ্রম বেড অর ফ্লোর। মানে হচ্ছে বাচ্চা দেখা যাবে বাবা মা কমপ্লেন করে শুধু পড়ে যায়, হাঁটতে গেলেই পড়ে যায়, বারে বারে পড়ে যায়। এটা অনেক কমন কমপ্লেন। ট্রাবল ইন রানিং বলে যে এই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের সাথে দৌড়ে পারে না, দৌড়াদৌড়ি করতে গেলে পড়ে যায় বা থেমে যায়, ধীরে ধীরে দৌড়াচ্ছে, ওদের সাথে পারছে না। ডিফিকাল্টিস ইন ক্লাইম্বিং আপস্টেয়ার্স, সিঁড়ি যখন সে ভাঙে উপরে উঠতে থাকে তখন দেখা যায় যে 1 সিঁড়ি 2 সিঁড়ি পরে গিয়ে সে আবার রেস্ট নিচ্ছে বা কষ্ট হচ্ছে উঠতে। বয়সের সাথে সাথে এটা বাড়ে। ডিফিকাল্টিস ইন রাইজিং ফ্রম বেড আর ফ্লোর, যদি বেডে থাকে বা ফ্লোরে থাকে সেখান থেকে শোয়া থেকে উঠতে গেলে তাদের কষ্ট করে উঠতে হয়। এটাকে আমরা পরে গাওয়ার্সেন হিসাবে দেখবো, আমি দেখাবো জিনিসটা। এই কতগুলো সিমটমস আমরা পাই। এছাড়া হিস্ট্রি অফ রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন অলরেডি বয়স 3 থেকে তার বেশি হয়, এবং আমরা ওই হিস্ট্রিগুলো যখন নিব তখন দেখবো যে তার বারবার সর্দি কাশি হওয়ার একটা হিস্ট্রি আছে। তাহলে এইগুলো হচ্ছে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন আমাদের কাছে আসবে। তারপরে আমরা সাইন হিসাবে কিছু জিনিস পাবো, সেগুলো কি? প্রথম হচ্ছে মাসল চেঞ্জেস পাবো সাইন হিসেবে। সেখানে দেখো কিছু মাসল হাইপারট্রফাইড, কিছু মাসল অ্যাট্রোফাইড। এই হাইপারট্রফি আসলে হয় না, এখানে সিউডো হাইপারট্রফি বলে এগুলোকে। সেই মাসলগুলো কোন কোনগুলো? সেগুলো হচ্ছে কাফ মাসল, টাং মাসল, ফোর আর্ম, ডেলটয়েড, ট্রাইসেপস, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস। এইগুলোর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে কাফ মাসলগুলো। কাফ মাসল প্রমিনেন্ট থাকে, এটা আমি ছবিতে দেখাবো। আর বাকিগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে যেগুলো প্রমিনেন্ট কিনা। কিন্তু এই যে মাসলগুলো যেগুলো এফেক্টেড হয় এগুলোতে কোনো ফ্যাসিকুলেশন বা ফিব্রিলেশন থাকে না। ফ্যাসিকুলেশন থাকলে সেটা নার্ভাস অরিজিন হয়ে যেত। যেমন টাঙে ফ্যাসিকুলেশন থাকে অনেকের। ফ্যাসিকুলেশন জিনিসটা কি? যে স্পন্টেনিয়াস শেকিং অফ দ্য মাসল। আমরা অনেক সময় দেখি যে আমাদের শরীরে কোনো কোনো জিনিস নাড়াচাড়া করছে। অনেক সময় দেখবো যে আমরা কোরবানির গরু যখন দেখি, গরু কাটার পর দেখবো মাসলগুলো নাড়াচাড়া করতেছে, কোনো কারণ ছাড়াই নাড়াচাড়া করতেছে। দ্যাট ইজ কল্ড ফ্যাসিকুলেশন। এই জিনিসটা আমাদের শরীরেও হয়। পাঙে সাধারণত হাইপারট্রফি হলে ফ্যাসিকুলেশন থাকতে পারে, এবং যদি ফ্যাসিকুলেশন থাকে তাহলে এটা বুঝতে হবে নার্ভাস অরিজিন। কিন্তু এখানে যেহেতু থাকে না সুতরাং এটা নার্ভাস অরিজিন না, এটা পিওরলি মায়োপ্যাথিক। এই জিনিসটা একটু বুঝতে হবে। আর অ্যাট্রোফাইড মাসল কোনগুলো? এটা বোঝা যায় গ্লুটিয়াল মাসল, পেক্টোরাল মাসল, বাইসেপস মাসল। এই মাসল কিন্তু অ্যাট্রোফাইড হয়ে যায়। এটা যদি পরীক্ষায় কখনো জিজ্ঞেস করে তাহলে কিন্তু এই প্রশ্নটা অনেকে করেন যে কোন কোন মাসলগুলো অ্যাট্রফি হয়, কোন কোন মাসলগুলো হাইপারট্রফি হয়। একটু মনে রাখতে হবে। হাইপারট্রফি বললে দুইটা মাসলের নাম অবশ্যই বলতে হবে, একটা হচ্ছে কাফ মাসল আর একটা হচ্ছে টাং। আর যদি অ্যাট্রফিও জানতে চাই তাহলে 3টা মাসলের নামই বলতে হবে, গ্লুটিয়াল মাস্ট, পেক্টোরাল মাস্ট, এই দুটো বলতেই হবে। পরের স্লাইডে চলে যাচ্ছি। আবার সাইন, অনেকগুলো সাইন আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে ইম্পর্টেন্ট সাইন হচ্ছে গাওয়ার সাইন। গাওয়ার সাইন পজিটিভ। গাওয়ার সাইনটা কি আমরা পরে দেখবো। উইঙ্গিং সাইন পজিটিভ, মানে উইঙ্গিং অফ দ্য স্কাপুলা, এটা আমরা পরে ছবির মাধ্যমে দেখবো। স্লিপ থ্রো সাইন পজিটিভ, এটাও আমরা দেখবো। আনএবল টু রেইজ হ্যান্ড অ্যাবাভ দ্য শোল্ডার, এটা তো দেখানোর কিছু নাই। যখন ডিজিজটা খুব বেশি প্রোনাউন্সড হয়, প্রোগ্রেসিভ হয়ে যায়, তখন দেখা যায় যে এই বাচ্চাগুলো এই শোল্ডারের উপরে হাতটা নিতে পারে না, তার আগে হাতটা নেমে যায়, নিতে পারছে না, মাসল উইকনেসের জন্য নিতে পারে না। টেন্ডেলেনবার্গ অর ওয়াডলিং গেইট, এটা কিরকম? ওয়াডল মানে হচ্ছে হাঁস যেমন দুলে দুলে হাঁটে, এই বাচ্চাগুলো হচ্ছে এবং দুলে দুলে হাঁটে, এটাকে ওয়াডলিং গেইট বলে বা টেন্ডেলেনবার্গ গেইট বলে। টাপির মাউথ অ্যাপিয়ারেন্স, শেষের দিকে দেখা যায় যে মাসলগুলো, ফেশিয়াল মাসলগুলো এফেক্টেড হয়ে টাপির, আমরা চিনি হয়তো টাপির একটা জন্তু, টাপিরের মতো মুখটা তার হয়ে যায়। এটা আমি ছবি দেখাবো। তাহলে গাওয়ার্ড সাইন, উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা বা উইঙ্গিং সাইন, স্লিপ থ্রো সাইন,
আর টাপির মাউথ অ্যাপিয়ারেন্স, এইগুলো আমি ছবিতে দেখানোর চেষ্টা করব। এছাড়াও যে জিনিসটা হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, এটা একটা ফিচার। যেহেতু এটা একটা মায়োপ্যাথি, সুতরাং কার্ডিয়াক যে মাসেলগুলো আছে, আমরা তো মাসেলকে দুই ভাগে প্রধানত ভাগ করি, একটা হচ্ছে ভলান্টারি আর হচ্ছে ইনভলান্টারি। ভলান্টারি মাসেলগুলো হচ্ছে আমাদের স্কেলেটাল মাসেল, ইনভলান্টারি মাসেলগুলো হচ্ছে কার্ডিয়াক মাসেল অথবা স্মুথ মাসেল যেগুলো। এইখানে কার্ডিওমায়োপ্যাথি হয়, এটাও এফেক্টেড হয় কারণ এখানকার ডিস্ট্রফিন তৈরি হয় না, সেই ক্ষেত্রে কার্ডিওমায়োপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে। কন্ট্রাকচার অফ অ্যাঙ্কল, নি, হিপ অ্যান্ড এলবো, এইসব জায়গায় কন্ট্রাকচার হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, মাসেলে ধরে, যেহেতু এটা একটা ফিচার মায়োপ্যাথির। নিউরোপ্যাথিতে এটা হয় না। স্কোলিওসিস, এই যে মাসেল যেগুলো আছে আমাদের ব্যাক মাসেলগুলো, সেগুলো যেহেতু এখানে অ্যাট্রফি হয়, মাসেল অ্যাফেক্টেড হয়, দেখা যায় সেখানে স্কোলিওসিস হয়, বাঁকা হয়ে যাচ্ছে। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট ইন 20 to 30% কেসেস, এই বাচ্চাগুলো। হ্যাঁ, স্যার সিউডো হাইপারট্রফি কেন বলে? সিউডো হাইপারট্রফি বলা হয় এই কারণে যে হাইপারট্রফির যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা কমপ্লাই করে না। হাইপারট্রফিতে কি হয়, মাসল মাস বাড়ে ডিউ টু ইনক্রিজ অফ অর্গানেলস, ভিতরে যে অর্গানেলসগুলো আছে তার জন্য। এখানে যেটা হয় কি, সেলটা বাড়ে ঠিকই, তার সাথে কিছু ফ্যাট বাড়ে, চারপাশে ফ্যাট ফাইব্রাস টিস্যুগুলো বাড়ে। এই বাড়ার কারণে এটাকে মনে হয় যে সে হাইপারট্রফিড হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মাসেলের হাইপারট্রফি হয় না, কিন্তু ক্লিনিক্যালি আমরা দেখি মাসেলগুলো হাইপারট্রফাইড, বড় হয়ে গিয়েছে। আমরা যদি করি, হিস্টোপ্যাথ করি, সেক্ষেত্রে হাইপারট্রফির যেই ফিচারগুলো থাকে, একেবারে কার্ডিনাল ফিচারগুলো আমরা এই ক্ষেত্রে পাবো না। এক্ষেত্রে আমরা পাবো যেগুলো, সেগুলো হচ্ছে এই ফিচার, সিউডো হাইপারট্রফির ফিচার। মাসেলটা মোটা হয়ে যাচ্ছে, যে সেই মোটা হয়ে যাওয়াটা হচ্ছে ফাইব্রাস টিস্যুর জন্য, ফ্যাট ইনফিলট্রেশনের জন্য, এই জন্য এটাকে সিউডো হাইপারট্রফি বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে জার্কস আর লস্ট গ্র্যাজুয়ালি। আমরা জানি যে সাধারণত নিউরোলজিক ইনভলভমেন্টে জার্ক কমে যায়, চলে যায়, এক স্পন্টিনিয়াস যখন হবে তখনই চলে যায়, আর্লি। কিন্তু এই ক্ষেত্রে অনেক দিন ভুগে বাচ্চাগুলো, ভোগার কারণে এই জার্কস আস্তে 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 গ্রাজুয়ালি লস্ট হয়ে যায়। এটাকে এই কারণে আমি হাইলাইট করে দিয়েছি বোঝানোর জন্য, এটা কেউ যাতে কনফিউশনে না পড়ে যে আমি মায়োপ্যাথি বলছি কিন্তু জার্কস কেন ডিমিনিশ হচ্ছে। এটা লং স্ট্যান্ডিং কেসে এই জিনিসটা আস্তে আস্তে চলে যায়। কনফাইন টু হুইল চেয়ার বাই দ্য এজ অফ 12 ইয়ার্স, তার মানে হচ্ছে হুইল চেয়ার বাউন্ড হয়ে যায় 12 বছরের মধ্যেই। 3 থেকে 4 বছর এই সময় তার শুরু হয় এবং এত দ্রুত প্রোগ্রেস করে যে 10-12 বছর বয়সের সময় সে আর হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ারে বসে থাকতে হয়। এটা হচ্ছে এরকম। আচ্ছা, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমরা কি বলি, বেকার মাসকুলার ডিস্ট্রফি, লিম্ব গার্ডেল মাসকুলার ডিস্ট্রফি, সেরিব্রাল পলসি, জুভেনাল ডার্মাটোমায়োসাইটিস, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 3। আমাদের এত কিছু মনে না রাখলেও চলবে, যদি আমরা একটা মনে রাখি, বেকার মাসকুলার ডিস্ট্রফি মনে রাখতে হবে, এবং তার সাথে সেরিব্রাল পলসিটা খুব কমন এবং আমরা পাইও, এটা মনে রাখতে হবে। বাকিগুলো যদি আমি মনে নাও রাখি, আমার তেমন কোনো দোষ হবে না আন্ডার গ্র্যাড স্টুডেন্টের জন্য। কিন্তু বেকার মাসকুলার ডিস্ট্রফিটা মনে রাখতে হবে, এবং সেরিব্রাল পালসিও মাঝে মাঝে কিছু কিছু ভ্যারাইটি এইভাবে প্রেজেন্ট করতে পারে, কারণ সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে নিয়ে আসে, সেখানেও দেখা যায় যে মাসলগুলো অ্যাফেক্টেড হচ্ছে, এই কারণে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে আছে। বাকিগুলো আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য মনে রাখার প্রয়োজন নেই। এবার আমরা ইনভেস্টিগেশন চলে আসি। ইনভেস্টিগেশনগুলো আমি বলি প্রথমে, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, যেটাকে আমরা সিপিকে বা সিকে বলি, রেইজড, এটা বাড়তেই থাকবে। নর্মাল লেভেল হচ্ছে 150 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, আর ডিএমডি হয়ে গেলে সেটা দেখা যায় 15,000 to 35,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এখানে একটা কথা বলা হচ্ছে, নর্মাল সিপিকে লেভেল ইজ ইনকম্পিটেবল উইথ ডিএমডি। তার মানে হচ্ছে যে ডিএমডি হবে কিন্তু সিপিকে বাড়বে না, এটা কখনোই হতে পারে না। মাসলের যে কোনো ডিজিজে সিপিকে বাড়তে পারে, কিন্তু ডিএমডিতে কখনোই নর্মাল সিপিকে থাকবে না। মাসলের অন্য ডিজিজে সিপিকে হয়তো অল্প বাড়তে পারে বা নাও বাড়তে পারে, কিন্তু ডিএমডি যদি হয় সিপিকে লেভেল অবশ্যই বাড়বে। এই কথাটার মানে হচ্ছে এটা, সিপিকে লেভেল ইজ এলিভেটেড ইভেন প্রি সিমটোমেটিক স্টেজ। ঠিক আছে, যদি কোনো ফ্যামিলিতে থাকে এবং আমরা যদি এটা সাসপেক্ট করি কোনো ছেলে বাচ্চা, এবং তাকে যদি আমরা খুব সিম্পল একটা টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করি যে এর কি হতে যাচ্ছে কিনা,
তখন সিপিকে করলে দেখা যাবে তার সিমটমস আসার আগেই সিপিকেটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে কি ইএমজি ইলেকট্রোমায়োগ্রাম, ক্যারেক্টারিস্টিক্স মায়োপ্যাথিক চেঞ্জেস বাট নট স্পেসিফিক। মাসল ইনভলভমেন্ট হলে যে জিনিসটা আমরা করি ইলেকট্রোমায়োগ্রাম করি, এবং ইলেকট্রোমায়োগ্রাম করলে মায়োপ্যাথিতে কিছু চেঞ্জ আসে, একটা গ্রাফিক্যাল চেঞ্জ এখানে আসে, সেইগুলো এখানে আসে, কিন্তু এটা স্পেসিফিক না এই কারণে, কারণ অন্য অন্য মায়োপ্যাথিতে যে চেঞ্জ আসে এখানেও তাই আসে। সুতরাং এএমজি আমরা করতে পারি, কিন্তু এএমজি থেকে আমরা ইয়ে পাবো না, মানে কনফার্মেটিভ কিছু পাবো না, এবং এটাতে একটু কস্টলি, সুতরাং আমরা স্কিপ করতে পারি, কিন্তু জানার জন্য আমাকে জানতে হবে ইএমজি করা যায়। মাসল বায়োপসি, এটা হচ্ছে ডায়াগনস্টিক, আমাদের এই প্রেক্ষাপটে মাসল বায়োপসি হচ্ছে ডায়াগনস্টিক। হাইপারট্রফি অফ মাসল ফাইবার্স, ইনফিল্ট্রেশন অফ মাসল বাই ফ্যাট অ্যান্ড কোলাজেন প্রলিফারেশন। এই যে হাইপারট্রফি বলছি, যে এইখানে এই কথাটা যে ইনফিল্ট্রেশন অফ মাসল বাই ফ্যাট অ্যান্ড কোলাজেন, এটার কারণে এটাকে আমরা সিউডো হাইপারট্রফি বলি। তো মাসল বায়োপসিটা কিন্তু আমরা করতে পারি, এবং এটা ডায়াগনস্টিক। এখন হচ্ছে যে কোনো জায়গার মাসল বায়োপসি কিন্তু করা যাবে না। ডিএমডি যদি আমরা করতে চাই, তাহলে আমরা কাফ মাসল থেকে, আমরা গ্যাস্ট্রোকনিমিয়াস মাসল থেকে সাধারণত নেই, স্যাম্পল নেই, ঠিক আছে। গ্যাস্ট্রোকনিমিয়াস মাসল থেকে আমরা জানি কাফে মাসল কি কি আছে, মিডিয়াল, ল্যাটারাল, গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস, এই তিনটা মাসল তো প্রমিনেন্ট। এর মধ্যে আমরা যে কোনো একটা গ্যাস্ট্রোকনিমিয়াস থেকে আমরা যদি স্যাম্পল নিই, মাসল ওখান থেকে বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে এই ফিচারগুলো দেখতে পাবো, এবং এটা কিন্তু ডায়াগনস্টিক। সিপিকের পরে এইটা। তারপরে যদি আমরা আরেকটু অ্যাডভান্স টেস্ট করতে পারি, যেটা মলিকুলার অ্যানালাইসিস আমরা বলি, ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেইনিং, সেখানে অ্যাবসেন্ট ডিস্ট্রফিং ইন বায়োপসাইজড মাসল, যে মাসলটা আমরা বায়োপসি করলাম সেটাকে যদি আমরা ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেইনিং করতে পারি, সেখানে দেখবো যে ডিস্ট্রফিন নাই। আমরা আগেই বলেছি যে ডিএমডি বা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে ডিস্ট্রফিন একেবারেই থাকে না, ঠিক আছে। সুতরাং এখানে থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। ডেফিসিয়েন্ট প্রোডাকশন, ডিফেক্টিভ প্রোডাকশন না, ডেফিসিয়েন্ট প্রোডাকশন মানে হচ্ছে অ্যাবসেন্ট। এছাড়া কিছু সাপোর্টিভ টেস্ট আমরা করতে পারি, যেমন চেস্ট এক্সরে যদি করি, তাহলে দেখবো যে কার্ডিওমেগালি হতে পারে, কারণ যদি তার মায়োপ্যাথি হয়, কার্ডিওমেগালির একটা ফিচার থাকতেও পারে, বাট ইট ইজ নট কনস্ট্যান্ট, এটা ফিচার না, কনস্ট্যান্ট ফিচার না। নিউমোনিয়া বারবার হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে। ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম, এখানেও আমরা এই কার্ডিওমায়োপ্যাথিটা পেতে পারি। এগুলো সাপোর্টিভ, হ্যাঁ, পরীক্ষায় আসলে এই জিনিসগুলো লেখা যেতে পারে, কেউ জিজ্ঞেস করলে বলা যেতে পারে, কিন্তু ডায়াগনোসিস করার জন্য হচ্ছে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, হচ্ছে মাসল বায়োপসি, এবং ইনিশিয়ালি আমরা অবশ্যই সিপিকেটা করব। সিপিকেটাই আমাদের বেশি হলেই আমাদের কিন্তু মাথায় সাসপিশনটা চলে আসবে। অ্যান্টিনেটাল ডায়াগনোসিস, অ্যান্টিনেটাল ডায়াগনোসিস কেন প্রয়োজন পড়ে? যদি কোনো ফ্যামিলিতে ডিএমডি হিস্ট্রি থাকে, তাহলে আমরা অ্যান্টিনেটাল ডায়াগনোসিস করতে চাইব। কেন? কারণ ওই যে আমরা বললাম যে মা যদি ক্যারিয়ার থাকে, দেয়ার ইজ 25% চান্স অফ বিং এ সান টু বি এফেক্টেড, আর 25% ফিমেল ক্যান বি এফেক্টেড। এইটার জন্য আমরা যেটা করবো, অ্যান্টিনেটাল ডায়াগনোসিস করার চেষ্টা করবো যদি কোনো ফ্যামিলিতে থাকে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা পরীক্ষাটা করি সেটা বলে সিভিএস বা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এই ভিলাসটা, কোরিওনিক ভিলাসটা আমরা 12 উইকস অফ জেস্টেশনে আমরা এটাকে নিতে পারি। নেওয়ার পরে আমরা দুই ধরনের টেস্ট করে এটা বুঝতে পারি, ডিএনএ অ্যানালাইসিস করতে পারি, অথবা পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই দুটো পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই ফ্যামিলিতে যদি যে বাচ্চাটা কনসিভ করা হয়েছে, বাচ্চাটার মধ্যে ডিফেক্টিভ জিন আছে কিনা। হ্যাভিং ফ্যামিলি হিস্ট্রি অফ ডিএমডি, তার মানে হচ্ছে যে ফ্যামিলিতে ডিএমডির হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে আমরা এই সিভিএসটা করব, করে মানে অ্যাজ আর্লি অ্যাজ 12 উইকস অফ জেস্টেশনে আমরা বুঝতে পারবো। কারণ আমি যদি এই বাচ্চাটা না নিতে চাই, তাহলে এটাকে মেডিকেল টার্মিনেশন করতে পারি যদি অ্যাফেক্টেড থাকে। আরেকটা বাচ্চা অ্যাফেক্টেড, দ্বিতীয় বাচ্চাটা নিলাম সেটাও অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে, তাহলে আমরা একটা ডিসিশন নিতে পারি। এই কারণে আমরা অ্যাজ আর্লি 12 উইকস অফ জেস্টেশনে এই টেস্টটা করে অ্যান্টিনেটাল ডায়াগনোসিস করতে পারবো। এবার আসি ক্যারিয়ার ডিটেকশন। হ্যাঁ, একটা ফ্যামিলিতে 5 বোন মনে করি, একজন হচ্ছে তার বাচ্চা একটা অ্যাফেক্টেড ডিএমডিতে, সুতরাং বাকি 4 বোনের মধ্যে তাদের মধ্যে কেউ ক্যারিয়ার আছে কিনা, অথবা যে অ্যাফেক্টেড, যে ফ্যামিলিতে ডিজিজ আছে তার মধ্যে তার বোনের মধ্যে যদি কোনো কেউ অ্যাফেক্টেড আছে কিনা, ক্যারিয়ার আছে কিনা। কারণ 25% চান্স, ভাই বোন দুজন হলে একজন অ্যাফেক্টেড, একজন হচ্ছে ক্যারিয়ার। সেই ক্যারিয়ার ডিটেকশনের জন্য আমরা কিছু টেস্ট করতে পারি, কারণ ক্যারিয়ারস আর অ্যাসিমটোমেটিক।
বোঝা যায় না, কোনো সিমটমস থাকে না। কিন্তু তার যদি আমি সিপিকে লেবেল করি তাহলে 80% ক্ষেত্রে ইলিভেটেড সিপিকে পাবো। তার মানে 100টা বাচ্চার মধ্যে 80টা বাচ্চা মেয়ে বাচ্চাকে সিপিকে করলে দেখবো যে ইলিভেটেড বেশি আছে। তাহলে বাকি 20%-এর কী হবে? বাকি 20%-এর মধ্যে আমি মাসল বায়োপসি করবো। ওই ফ্যামিলিতে যদি থাকে মাসল বায়োপসি করলে পজিটিভ হচ্ছে 10% পাওয়া যাবে, বাকি 10% 90% হয়ে গেল। আর বাকিগুলো যা থাকবে কারো কিছু আমি পাচ্ছি না, পিসিআর যদি করি ব্লাড স্যাম্পলে তাহলে এটা একটা ডেফিনিটিভ পাবো। তার মানে হচ্ছে সিপিকে লেভেল বেশি 80 জনের, এটা কি সে ক্যারিয়ার কি ক্যারিয়ার না বোঝার জন্য আমি পিসিআর করব, তাহলে কনফার্ম হতে পারবো। এই 80-র বাইরে আরও 10% যে আছে তার আমি মাসল বায়োপসি করে দেখলাম যে হ্যাঁ সেখানে আছে, মাসল হাইপারট্রফি আছে, তখন তার যদি আমি পিসিআর করি তাহলে আমি কনফার্ম করতে পারবো। এই স্লাইডটার মানে হচ্ছে এরকম, ঠিক আছে। এবার আসি আমরা ট্রিটমেন্টের যেটা আমরা বলি কাউন্সিল প্যারেন্টস অ্যাবাউট নেচার অ্যান্ড ফিউচার অফ দ্য ডিজিজ। এটা সব ক্ষেত্রে জেনেটিক ডিজিজগুলো বা অন্যান্য ডিজিজগুলোকে আমরা ডিজিজটা কী ধরনের এবং এর ফিউচারে কী হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা একটা কাউন্সিলিং করি। এবং এই কাউন্সিলিং পার্টটা হয়তো আন্ডারগ্র্যাড পরীক্ষায় আসবে না, কিন্তু ট্রিটমেন্ট পারপাসে কিন্তু লাগবে। যখন আমরা ডাক্তার হয়ে যাব রোগীকে কাউন্সিলিং করতেই হবে, নাহলে কিন্তু হবে না। আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কাউন্সিলের জন্য একটা স্টেশন অনেক সময় থাকে, সুতরাং তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য যেটা হয় যে এক একটা রোগের জন্য এক এক রকমের কাউন্সিলিং থাকে, তবে কমন স্ট্রাকচার একই রকম থাকে, এটা ফলো করে আমরা কাউন্সিলিং করব। এবার আসি ট্রিটমেন্টের আমি সবসময় তিনটে কথা বলি, একটা সাপোর্টিভ, একটা স্পেসিফিক, একটা ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, এইভাবে সাজাই। কিন্তু তিনটা জিনিস হয়তো সব ডিজিজের ক্ষেত্রে খাপ খাবে না, কিন্তু এই স্ট্রাকচারে বললে মনে রাখতে সুবিধা। তাহলে প্রথম সাপোর্টিভ ট্রিটমেন্টটা আমরা দেখি। ডায়েট, মেনটেন গুড নিউট্রিশন, ক্যালসিয়াম ফ্লোরাইড সাপ্লিমেন্ট টু প্রিভেন্ট অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কেন হতে পারে? কারণ হচ্ছে যে বললাম যে তার মাসল উইকনেস থাকবে, মাসল কম চলাফেরা করবে, সে খাওয়া দাওয়া কম করবে। তার নিউট্রিশনটা রাখার জন্য আমরা এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড এগুলার একটা সাপ্লিমেন্ট আমরা দিব। ফিজিওথেরাপি টু ডিলে কন্ট্রাকচার। আমরা বলেছিলাম যে মায়োপ্যাথিতে কন্ট্রাকচার ইজ কমন, নি, অ্যাঙ্কেল, হ্যাঁ, এলবো, এসব জায়গায় কন্ট্রাকচার হয়, পাকা হয়ে যায়। এই জন্য আমরা ওই জায়গাগুলোতে রেগুলার ফিজিওথেরাপি করব, এটা হচ্ছে সাপোর্টিভ। প্রম্পট ট্রিটমেন্ট অফ রেসপিরেটরি ইনফেকশন অ্যান্ড কার্ডিয়াক ফেলিউর। হচ্ছে বললাম যে কার্ডিওমায়োপ্যাথির জন্য কার্ডিয়াক ফেলিউর হতে পারে এবং ঘন ঘন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। যখনই এটা হবে এবং আমাদের মাথায় রাখতে হবে এদের কিন্তু এরকম হতে পারে, দ্রুত এদের এই চিকিৎসাগুলো আমরা করে দেবো, এটা হচ্ছে সাপোর্টিভ। স্টেরয়েড, এটাও সাপোর্টিভ, যেহেতু এটা জেনেটিক ডিজিজ, এর স্টেরয়েড স্পেসিফিক ট্রিটমেন্ট পাওয়া কঠিন, সাপোর্টিভ হয়ে আসছি আমরা স্টেরয়েড দিতে পারি প্রেডনিসোলন 10 মিলিগ্রাম পার ডে ফর 10 days ইচ মান্থ ফর মেনটেন মাসল স্ট্রেংথ। 10 মিলিগ্রাম করে 10 দিনের জন্য প্রতি মাসে আমরা স্টেরয়েড দিব। ইমিউনাইজেশন অ্যাগেন্স্ট ইনফ্লুয়েঞ্জা ইন অ্যাডিশন টু রুটিন ভ্যাকসিনেশন। রুটিন ভ্যাকসিনেশন মানে ইপি এর মাধ্যমে আমরা যে ভ্যাকসিনগুলো পাই প্রায় 10টা, হ্যাঁ, তার সাথে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে নেব, কারণ তাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, কারণ তাদের এই যে চেস্টের যে মাসলগুলো আছে এই মাসলগুলো তখন অ্যাট্রোফাইড হয়ে তাদের ইনফেকশনটা বেশি হয়, উইক থাকে বলে বেশি হয়। আর রিসেন্ট ট্রিটমেন্ট যেটা আমরা করতে পারি জেনেটিক ট্রিটমেন্ট, সেটা হচ্ছে মায়োব্লাস্ট ট্রান্সপ্লান্টেশন। এটা হতে পারে মায়োব্লাস্ট যদি আমরা ট্রান্সপ্লান্ট করে দিতে পারি তাহলে হয়তো এই ডিজিজটা প্রোগ্রেশন কমে যেতে পারে, ছোটবেলা থেকে যদি শুরু করা যায়। এবার আসি আমরা প্রগনোসিস ইজ গার্ডেড। প্রোগ্রেশন অফ মাসল উইকনেস টিল সেকেন্ড ডিকেড। এই সেকেন্ড ডিকেড মানে হচ্ছে 11 থেকে 20 বছর, এর মধ্যেই একবার মাসল উইকনেস ফুলি হয়ে যায় এবং ডেথ ইউজুয়ালি অকার্স অ্যারাউন্ড 18 to 20 ইয়ার্স। তার মানে হচ্ছে 18 থেকে 20 বছরের মধ্যে মারা যায়। এবং পেশেন্টগুলো যখন আসে এবং তার যদি ম্যাটার্নাল আঙ্কেল কেউ অ্যাফেক্টেড থাকে সেখানে আমরা হিস্ট্রিটা নিব যে মামাদের মধ্যে কেউ অ্যাফেক্টেড ছিল কিনা এবং সে কত বছর বেঁচে ছিল, এটাও কিন্তু একটা হিস্ট্রির মধ্যে আসবে। তাহলে প্রগনোসিস যদি আমরা বলি তাহলে এক কথা, প্রগনোসিস ইজ গার্ডেড। Progression of muscle weakness till second decade, death usually occurs around 18 to 12 years. এবং আমরা জানি 10 to 12 ইয়ার্সে এই বাচ্চাটা হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়, নিজে নিজে হাঁটাচলা করতে পারে না, অ্যাম্বুলেন্ট হতে পারে না, থাকতে পারে না। সুতরাং প্রগনোসিস খুব একটা ভালো না। কজ অফ ডেথ, কিভাবে মারা যায়? রেসপিরেটরি ফেলিওর, মাসলগুলো উইক হয়ে যাচ্ছে, হ্যাঁ। রেসপিরেটরি মাসল কোনটা? মেইন রেসপিরেটরি মাসল হচ্ছে আমাদের ডায়াফ্রাম। ডায়াফ্রামে কি হয়, কি ধরনের থাকে মাসল থাকে আমরা জানি, সেইখানে
এই মাসলগুলো উইক হয়ে যাবে, রেসপিরেটরি ফেলিওর হতে পারে। ইনট্রাক্টেবল হার্ট ফেলিওর, কার্ডিওমায়োপ্যাথির জন্য হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে এবং তাকে হার্ট ফেলিওর ট্রিটমেন্ট দিয়ে ট্রিট করা যাচ্ছে না, ইনট্রাক্টেবল হার্ট ফেলিওর, ঘন ঘন হয়ে মারা যাচ্ছে। নিউমোনিয়া, নিউমোনিয়া তো রোগেও ভুগতে পারে এবং সিভিয়ার নিউমোনিয়া হলে মারাও যেতে পারে। আর অ্যাসপিরেশন, যেহেতু মাসলগুলো উইক হয়ে যায়, খেতে গেলে খুব সহজে অ্যাসপিরেশন হয়। সো কজ অফ ডেথ ইন ডিএমডি, রেসপিরেটরি ফেলিওর, ইনট্রাক্টেবল হার্ট ফেলিওর, নিউমোনিয়া অ্যান্ড অ্যাসপিরেশন। এবার আমরা ছবিতে আসি, ছবিগুলো দেখি। যে হাইপারট্রফি অফ কাফ মাসল যেটা বলেছিলাম, এই যে কাফ মাসলগুলো, এটা আমার রোগী ছিল, এই যে হাইপারট্রফি ফুলে আছে, হ্যাঁ, এই এই রোগীটা হচ্ছে কাফ মাসল হাইপারট্রফি। এটা হচ্ছে উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা দেখার জন্য যে টেস্টটা, সেটা হচ্ছে দুই হাতটা ওয়ালের মধ্যে এভাবে দিতে হবে, দিলেই দেখা যাবে স্ক্যাপুলা দুটাও হতে পারে, একটাও হতে পারে, এরকম উইঙ্গিং হয়ে গেছে, এক প্রমিনেন্ট হয়ে যায় মাসলগুলো। এখানে কিছু মাসলগুলো অ্যাট্রোফাইড হয়ে এগুলোকে প্রমিনেন্ট করবে, এটাকে উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা বলে। এই সাইনটা দেখার জন্য কি করতে হবে, ওয়ালের সাথে দুই হাত দিয়ে এভাবে দাঁড়াতে হবে, দাঁড়ালেই পিছন থেকে এটা দেখা যাবে। স্লিপিং সাইন, এটা আমরা দেখি। এই যে বাচ্চাটাকে কিন্তু উঠানোর সময় হোল্ড করে রাখা যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে, হাতটা ওই যে ছেড়ে দিচ্ছে। দ্য চাইল্ড ক্যানট বি হোল্ড, যখন আমরা উঠাবো আমার হাতের মধ্যে দিয়ে পড়ে যাবে, ঠিক আছে। ওই যে আগে যে বাচ্চাটা দেখিয়েছিলাম তার কাফ মাসল হাইপারট্রফি, এই বাচ্চাটাই এটা, এই দুটোই আমার, ওই বাচ্চাটাই আমার পেশেন্ট ছিল, সেই হাত থেকে দেখালাম। এবার আমরা গাওয়ার সাইন একটু দেখবো, ভিডিওটা হবে কিনা কে জানে। লক হয়ে গেল আবার, লক হয়ে গিয়েছে। আমি একটু শেয়ারটা স্টপ করে আবার ঢোকার চেষ্টা করি। একটু অপেক্ষা করি আমরা, যেহেতু ভিডিওগুলোতে একটু প্রবলেম করে। হতে সময় নিচ্ছে। এখানে লোড হচ্ছে না, দেরি হচ্ছে, যার কারণে আমি দেখাতে পারছি না। দেখি অন্য কোনো ভাবে যাওয়া যায় কিনা। একই অবস্থা। আমরা বোধহয় এই ভিডিওটা দেখাতে পারছি না, এরপর আরো দুইটা স্লাইড, ইম্পর্টেন্ট স্লাইড আছে, দেখা যাক এটা পারমিট করে কিনা। না, সে দিচ্ছে না। আমার মনে হয় এটা ঝামেলা করতেছে।
ওই ভিডিওটার পরে আর দুটো স্লাইড ছিল আমাদের, তার মধ্যে একটা স্লাইড ছিল নিউরোপ্যাথি আর মায়োপ্যাথির মধ্যে পার্থক্য, এবং হচ্ছে ডিএমডি বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফি এবং বেকার মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি এবং বিএমডির মধ্যে পার্থক্য। এই দুটো স্লাইড আমার বাকি ছিল, আদার দেন গাওয়ার সাইন। তো সেই ক্ষেত্রে যেটা করা যায়, কোনোভাবে এটা আনা যাচ্ছে না, আমার মনে হয় এখানে এটা স্টপ করতে হবে, কারণ এটা টেকনিক্যাল একটা ফল্ট। যাই হোক, দুটো ইম্পর্টেন্ট স্লাইড বাদ রয়ে গেল, সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। সেটা হচ্ছে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, যেটা সেটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেটা, সেটা শুরু হয় 1 থেকে 4 বছর বয়সের মধ্যে। আর বিএমডি যেটা বেকার মাসকুলার ডিস্ট্রফি, সেটার প্রেজেন্টেশন হয় হচ্ছে আরো পরে। ক্লিনিক্যাল সিভিয়ারিটি হচ্ছে ডিএমডি হচ্ছে মোর সিভিয়ার দেন বিএমডি। বেকার মাসকুলার থেকে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে মোর সিভিয়ার। এটা হলো তার কি। এবং দেখা যায় যে ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশন, যে জিনিসগুলো আমরা বললাম, যে হুইল চেয়ারে বাউন্ড হয়ে যায় 12 বছরে ডুশেন মাসকুলার ডিস্ট্রফিতে, কিন্তু বিএমডিতে আরো বেশি দেরিতে হয়, এবং লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 18 থেকে 20 বছর ডিএমডিতে, কিন্তু মাচ লঙ্গার ইন বিএমডি। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল পার্থক্য। আজকে তো আর মনে হচ্ছে যে স্লাইড ঠিক হবে না, সুতরাং আজকে আমার মনে হয় ক্লাস এখানেই শেষ করি। এখানেই শেষ করি। পুরো এটা থাকতে পারলে আমাদের জন্য একটু আসলে সুবিধা হতো, আমরা পরে দেখে নিতে পারতাম। বলো। এই যে মাসকুলার ডিস্ট্রফি যে পেশেন্ট গুলো স্যার, এগুলো কি স্যার যদি আমরা ট্রিটমেন্ট দেই তাহলে কতদিন সার্ভাইভ করতে পারে স্যার? আলটিমেট সার্ভাইভাল তো 20 বছর পর্যন্ত। হ্যাঁ, এটা ফুল ট্রিটমেন্টে। অনেক পেশেন্ট কিন্তু অনেক আগে, আরো আগেই এক্সপায়ার করে, যেহেতু এটা ডিপেন্ড করে সিভিয়ারিটির উপরে। এবং আমি যদি ট্রিটমেন্ট না দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তার কন্ট্রাকচার ডেভেলপ করবে, তার রিপিটেড নিউমোনিয়া বা অ্যাসপিরেশন হওয়ার সম্ভাবনা থাকবে, তার কার্ডিয়াক ফেলিউর হবে। আর যদি আমি ট্রিটমেন্ট দিই, হয়তো তাকে ওইভাবে আমরা তার লাইফ এক্সপেক্টেন্সিটাকে বাড়িয়ে দিতে পারবো না, কিন্তু সে যতদিন বেঁচে থাকবে সে সুস্থ থাকবে, মাসেল স্ট্রেংথটা ভালো হবে, অস্টিওপোরোসিস হবে না, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো যেগুলো প্রম্পট চিকিৎসা করা যাবে, এই সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো আমরা শুধু দিতে পারবো। আর সাপোর্টিভ ট্রিটমেন্ট না দিতে পারলে যে জিনিসটা হবে, ক্লিনিক্যাল সিভিয়ারিটি আরও বেশি প্রোনাউন্সড হবে, তার কন্ট্রাকচার ডেভেলপ করবে, সে বেঁচে থাকবে কিন্তু হাত পাকা হয়ে যাচ্ছে, পা পাকা হয়ে যাচ্ছে, আরও আগেই হবে। সাপোর্টিভ ট্রিটমেন্টের কাজই তো এটা। হ্যাঁ, এটাই। কিন্তু আমরা লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে পারবো না। পারবো, একটা অপশনই আমাদের আছে, সেটা হচ্ছে মায়োব্লাস্ট ট্রান্সপ্লান্টেশন, যেটা আমাদের এখানে তো নাই। কিন্তু আমরা ওই ট্রিটমেন্টটা দিয়ে পেশেন্টটার ওয়েলবিংটাকে আরেকটু প্রলং করতে পারি, এটুকুই করতে পারি। আর কোনো প্রশ্ন? না স্যার, আর আপাতত যাই হোক, তাহলে এই পর্যন্তই থাক, কারণ এখানে মনে হচ্ছে আগে টেকনিক্যাল প্রবলেম ওই ভিডিওটার জন্য হয়েছে। ভিডিওটা একটু বড়, 2 মিনিটের ভিডিও, যার কারণে হয়তো এটা ওপেন হচ্ছে না। স্লাইডটা আগে দিতে পারলেই ভালো হতো। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করি। 45 মিনিটস প্রায় হয়ে গেল ক্লাসের। যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো, আদারওয়াইজ আমি শেষ করে দিচ্ছি।